আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, গ্রাম বাংলার ছবি। গ্রামের যে ঐতিহ্য রয়েছে, প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ একটি রাষ্ট্র। সারা পৃথিবীতেই বাংলাদেশের মতো এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাষ্ট্র খুঁজে পাওয়া খুবই কঠিন। তো এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রকৃতিকে নিয়ে একজন কবি সবসময় বেশি করে ভালোবাসতেন এবং আমরা সকলেই ওনার সম্পর্কে কিন্তু জানি। তার প্রতিটি লেখার মাঝে প্রকৃতির সৌন্দর্যের বিষয়টি সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তো আজকে আমরা জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই জীবনানন্দ দাশ তিনি এই প্রকৃতিকে এত বেশি ভালোবাসতেন, তার প্রতিটি লেখার মাঝে প্রকৃতির যে সৌন্দর্য তিনি তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আমরা আজকে এই জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে তোমরা এই কবিতাটি পাঠ করার পর তোমরা যা জানতে পারবে, কবির জন্ম মৃত্যুর তারিখ বলতে পারবে, শব্দার্থ বাক্য গঠন করতে পারবে, কবিতাটি শুদ্ধরূপে পাঠ করতে পারবে, বাংলার অপরূপ সৌন্দর্য ব্যাখ্যা করতে পারবে, কবি এদেশে আবার ফিরে কেন আসতে চান তার বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্য জানব। প্রতিটি লেখক কবিদের পরিচিতি তোমাদের ভালো করে জানতে হবে। তো জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে 17 এপ্রিল বরিশালে। তো তার পিতার নাম সত্যানন্দন দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। শিক্ষা জীবনে তিনি এসএসসি 1915 সালে, এইচএসসি 1917 সালে, বিএ অনার্স 1919 সালে এবং এমএ 1921 সালে লাভ করেন। অধ্যাপনা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন কলকাতা সিটি কলেজ, বাগেরহাট কলেজ, দিল্লি রামজশ বজ্রমোহন, তার বজ্রমোহন কিংবা হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা। উপন্যাসের মধ্যে মাল্যবান, তারপর সতীর্থ, বিশেষ অবদান, স্বরাজ পত্রিকার সম্পাদনা। এই গুণী কবি জীবনানন্দ দাশ 1954 সালে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তো আমরা কিছু নতুন শব্দের অর্থ জানব। ঘুঙুর, পায়ের গয়না, সুদর্শন, গোবরে পোকা, সুদর্শন গোবরে পোকা, ডিঙ্গা, ছোট নৌকা। নীর, পাখির বাসা, ডবল বক, সাদা বক, জলাঙ্গি, নদী। তো আমরা এখন কবিতাটি মনোযোগ সহকারে একবার পড়ব, তারপরে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তো আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ তিনি এইভাবে লিখেছেন যে, আবার আসিব ফিরে দানশিরটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর বহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কমলির গন্ধ ভরা চলে বেশে বেশে, আবার আসিব আমি বাংলার নদীর মাঠ ক্ষেত
ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের দান ছড়াইতেছে শিশু এক উঠানের গাছে, রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই, রাঙ্গা মেঘ ছাত্রে অন্ধকারে আসিতেছে নীল, দেখিবে ডবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো কবিতাটি। যে আবার আসিবে ফিরে, আসিব ফিরে দানশিল্পীর তীরে এই বাংলায়। কবি বলতেছে যে আবার আমি এই বাংলায় ফিরে আসতে চাই। এই যে দানশিল্পীর তীরে, এই বাংলায় আমি মৃত্যুর পরেও আবার আসতে চাই, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। বলতেছে যে আমি হয়তো মানুষ হয়ে আসবো না, আমি শঙ্খচিল কিংবা শালিক, এই প্রাণীদের বেশে আমি আবার এই বাংলায় ফিরে আসতে পারি। হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এই যে বুড়ের কাক কার্তিক মাসে যে সে এদিক সেদিক ছুটে বেড়ায়, এরকম ভাবে আমি এই বুড়ের কাক হয়ে হয়তো আমি এই বাংলায় ফিরে আসতে পারি। পরের অংশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর গুগুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে বেশে বেশে। বলতেছে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। তোমরা জানো গ্রাম বাংলায় আমাদের কাঁঠাল খুবই জনপ্রিয় একটি ফল, এবং কাঁঠাল প্রচুর পরিমাণে বাংলাদেশে কাঁঠাল উৎপন্ন হয়, এবং সেই কাঁঠালের যে কাঁঠাল গাছের যে ছায়ায় আমি হয়তো সেখানেই ফিরে আসতে পারি, সেখানে ফিরে আসবো। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়। হাঁসের পাগুলি লাল থাকে, কিশোরের যে পায়ে নুপুর থাকে সেটাও লাল। এরকম একটা নিয়ে আমি হয়তো ফিরে আসবো। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে বেশে বেশে। বলতেছে আমি হাঁস হয়ে এই বাংলায় ফিরে আসবো, তখন আমি সারাদিন সাঁতার কাটবো, এবং এই কলমির যে গন্ধ ভরা সেগুলি আমি নিব এবং জলে বেশে বেশে বেড়াবো, এদিক থেকে সেদিকে যাব। আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি এই বাংলাকে এত বেশি ভালোবাসতেন, তাই তিনি বারবার বিভিন্ন বেশে তিনি এই বাংলায় ফিরে আসতে চান, এবং সেই কারণে বলতেছে যে নদী মাঠ ক্ষেত ভালোবেসে। আমি নদী মাঠ ক্ষেত প্রতিটি জিনিসকে আমি যেহেতু ভালোবাসি, আমি সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি ওই বিভিন্ন উপাদানের মাধ্যমে বিভিন্নভাবে আমি এখানে আসার আকাঙ্ক্ষা পোষণ করি। জলাঙ্গির ঢেউয়ে ভেজা এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এই লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। বলতেছে যে জলাঙ্গির ঢেউয়ে এই ভেজা এই সবুজ করুণ ডাঙ্গায়, এই যে সবুজ করুণ ডাঙ্গায় জলাঙ্গির বেশে নদী মাঠ ক্ষেত, এগুলির মাঝে আমি ফিরে আসতে চাই। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এই যে গোবরে পোকা যেটা, এরকম পোকা সন্ধ্যাবেলা দেখা যাবে। দেখো অনেক সময় তোমরা দেখতে পাও যে তারা উঠতেছে, সন্ধ্যার বাতাসে উঠতেছে। আমি হয়তো এরকম এই পর্যায়ে আমি আসতে পারি। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। শিমুলের ডালে বসে কিন্তু লক্ষ্মী পেঁচারা ডাকে, বিভিন্ন রকম ডাক তারা দেয়। আমি হয়তো সেভাবে ফিরে আসতে পারি। হয়তো খয়ের দাগ ছড়াইতেছে শিশু এক উঠানের গাছে, রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই, রাঙ্গা মেঘ সাত্রে অন্ধকারে আসিতেছে নীল। বলতেছে হয়তো খয়ের দান ছড়াইতেছে শিশু এক উঠানের গাছে। ছোট ছোট বাচ্চারা
কিন্তু ওই যে গ্রাম বাংলার যে চিত্র, হ্যাঁ, যখন এই শিশুরা গ্রাম বাংলা কৃষক কিষানি ধান যখন নেয় তখন কিশোরা কিন্তু এই ধান নিয়ে খেলা করে, হ্যাঁ, উঠানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। রূপসার গুলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই রাঙ্গা মেঘ সাত্রী অন্ধকারে আসিতেছে নিরে। মানে এই যে যখন অন্ধকার হয়ে গেছে, সারাদিন সে নদীতে পাল তুলে নৌকা কিশোর করতেছে, নৌকা চড়াচ্ছে, সন্ধ্যা যখন নেমে আসছে তখন কিন্তু সে নীরে ফিরে আসছে। দেখিবে ডবল বক আমারই পাপি তুমি ইহাদের বীরে। এই যে সাদা বক, যে এই বকের মাঝেও তুমি হয়তো আমাকে খুঁজে পাবে, বলতেছে তুমি ইহাদের বীরে। এই যে এত সুন্দর বিভিন্ন রকম প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মাঝেই তিনি আবার আসবেন ফিরে। এবং তোমরা যদি আমাকে খুঁজতে চাও, হয়তো তোমরা এই সৌন্দর্যের মধ্যে, এই প্রকৃতির বিভিন্ন উপাদানের মাঝে আমাকে হয়তো তোমরা খুঁজে পেতে পারো, তাদের বীরের মাঝে আমি হয়তো একজন থাকব। তো কবিতাটি যে মূল মেসেজ তোমাদেরকে কবি দিতে চেয়েছেন সেটা হলো যে কবি জীবনানন্দ দাশ তিনি এই গ্রাম বাংলা, এই রূপসী বাংলাকে তিনি এত বেশি ভালোবাসতেন, প্রকৃতির সৌন্দর্যকে তিনি এত বেশি ভালোবাসতেন, তাই তিনি বারবার বিভিন্নভাবে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি মৃত্যুর পর আবার এই বাংলায় ফিরে আসব, বিভিন্ন উপাদানের মাঝে আমি এখানে বেঁচে থাকতে চাই, আমি এই বাংলার মাঝ থেকে আমি চির বিদায় নিতে চাই না। এই যে তার যে দেশের প্রতি তার যে এত মমতা, তার যে এত ভালোবাসা, সেই ভালোবাসাটি কিন্তু এই প্রকৃতির মাঝে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি প্রকৃতি অপরূপ সৌন্দর্যের মাঝে মৃত্যুর পরে ও মিশে থাকবেন, এ কথাই কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন। তো তোমরা এই কাজটি বাড়িতে করতে পারো, যে বাংলার প্রকৃতি সৌন্দর্যের বর্ণনা দাও, জীবনানন্দ দাশ কিভাবে এই বাংলা ফিরে আসবেন ব্যাখ্যা করো। আমরা কিছু মূল্যায়ন দেখি। জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1899 সালে। আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। জীবনানন্দ দাশ কোন পেশায় নিয়োজিত ছিলেন? অধ্যাপনায় ছিলেন। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেন? 1954 সালে। তো তোমরা একটি বাড়ির কাজ তুলে নাও খাতায়। আবার আসিব ফিরে কবিতা অবলম্বনে তোমার দেখা বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য লিখো। আবার আসিব ফিরে কবিতা অবলম্বনে তোমার দেখা, মানে তুমি নিজে কবি যে এরকম এই বাংলাকে বিভিন্ন প্রকৃতির মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, সেরকম তোমার দেখা বাংলাদেশের প্রকৃতির যে বৈচিত্র্য রয়েছে, প্রাকৃতিক যে সৌন্দর্য ফুটে উঠেছে, সেই প্রাকৃতিক বৈচিত্র্য সুন্দরভাবে তোমরা খাতায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং তোমরা এই কবিতাটি যদি একটু ভালো করে দেখো, শোনো, এবং তোমরা নিজেরা এই কবিতাটি যদি বেশ কয়েকবার মনোযোগ সহকারে পাঠ্যপুস্তক থেকে পড়ো, তাহলে আমার বিশ্বাস এই কবিতা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসুক, তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো সকলকেই এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।